গুপ্তধন পাওয়ার মতো ব্যাপার ঘটেছে। আমার হাতে বিশ্বকাপের 2টা টিকিট। বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা মাঠে বসে দেখতে পারবো। টিকিট দুটি এমপি হিসেবে শাওনের মা পেয়েছেন। তার হাত থেকে ছিনতাই করে নিয়ে নিয়েছে তার ছোট 2 মেয়ে। শাওন 2 বোনের হাত থেকে গোপনে উদ্ধার করে নিয়ে এসেছে। চোরের উপর বাটপারি একেই বলে। 2:30টার সময় খেলা শুরু হবে। আমরা 12:30টার সময় ঘর থেকে বের হলাম। স্টেডিয়ামে ঢুকতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হবে। নিরাপত্তা চেকিং, আগে ভাগে যাওয়াই ভালো। স্টেডিয়ামে ঢোকার পথে রাস্তায় কোনো যানবাহন চলছে না। শত শত মানুষ হাঁটাহাঁটি করছে। এদের হাতে টিকিট নেই। যেখানে খেলা হবে তার আশেপাশেই থাকতে পারার আনন্দেই তারা অভিভূত। রাস্তায় প্রচুর তরুণ তরুণীকে দেখা গেল, রং তুলি নিয়ে ঘুরছে। ক্রিকেট প্রেমীদের মুখে বাংলাদেশ পতাকা আঁকছে। অতি উৎসাহীরা তাদের সারা মুখে হলুদ কালো আঁকিবুকিতে বাঘ ঘোষাচ্ছে। শাওন তার গালে বাংলাদেশের পতাকা আঁকালো। আমি তাকে বললাম, আমার বাঘ সাজার শখ, তোমার কি আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? তোমার যা সাজার ইচ্ছা সাজো। কিন্তু শেষ মুহূর্তে বাঘ সাজার পরিকল্পনা বাদ দিলাম। বৃদ্ধ বাঘ সেজে মাঠে ঢোকার মানে হয় না। মাঠে ঢুকবে তরুণ বাঘ এবং বাঘিনীরা। প্রথম পর্যায়ে নিরাপত্তা কর্মীদের কাছে আমি ধরা খেলাম। পকেটের সিগারেটের প্যাকেট ও ম্যাচ ফেলে দিতে হলো। দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা চেকিংয়ে শাওনও ধরা খেল। তার হ্যান্ডব্যাগে পাওয়া গেল ফেস পাউডারের কৌটা, মেকআপের কিছু জিনিসপত্র এবং চিরুনি। সবই ফেলে দিতে হলো। শাওন করুণ মুখে দেন দরবার করছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। দেন দরবারে লাভ হলো না, সব ফেলে দিতেই হলো। স্টেডিয়ামে ঢুকে ধাক্কার মতো খেলাম। সব ছবির মতোই সুন্দর। আমি বিদেশি কোনো স্টেডিয়াম দেখিনি, কাজেই তুলনা করতে পারছি না। তুলনা ছাড়াই বলছি, আমাদের এই স্টেডিয়াম দৃষ্টিনন্দন। বড় কোনো হোটেলের ঘরে ঢুকলে প্রথমে বাথরুম দেখতে ইচ্ছা করে। আমি স্টেডিয়ামের বাথরুমে উঁকে দিলাম। সব ঝকঝক করছে। টিকিটে নম্বর দেয়া ছিল, নম্বর মিলিয়ে বসেছি। আমাদের সামনে অর্থাৎ মাঠের ওপাশেই বিশাল টিভি স্ক্রিন। আমি অস্বস্তি নিয়ে মাঠের দিকে তাকিয়ে আছি। অস্বস্তির কারণ পুরো মাঠ একসঙ্গে দেখতে পাচ্ছি। আমার অভ্যাস টিভি স্ক্রিনে খেলা দেখা। সেখানে সবকিছুই খন্ড খন্ড করে দেখানো হয়। যখন বোলার বল হাতে ছুটে আসেন তখন শুধু বোলারকে ধরা হয়, বল দেখানো হয় স্লো মোশনে। এখন সব খেলোয়াড়কে একসঙ্গে দেখব, ব্রেইন ব্যাপারটা গুছিয়ে নিতে পারছে না। টস হয়ে গেছে। বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে। সারা মাঠে আনন্দের ঢেউ। আক্ষরিক অর্থেই ঢেউ বয়ে গেল একটা। এক প্রান্ত থেকে ঢেউ শুরু হয়ে অন্য প্রান্তে গিয়ে থামে। এর নাম মেক্সিকান ওয়েভ। 2 দলের খেলোয়াড়েরা সারি বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সবার সামনে বাংলাদেশের একটি করে বালক বা বালিকা। সুন্দর দৃশ্য। শুরু হলো আয়ারল্যান্ড জাতীয় সঙ্গীত দিয়ে। অনেক দর্শক দেখলাম উঠে দাঁড়ালেন। আমি কি করবো বুঝতে পারছি না। আয়ারল্যান্ড আজ আমাদের শত্রু। শত্রুদের জাতীয় সঙ্গীতে কি উঠে দাঁড়ানো উচিত? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। দর্শকরা সবাই উঠে দাঁড়িয়েছেন, গানের সঙ্গে গলা মেলাচ্ছেন। আমি লক্ষ্য করলাম আমার চোখেও পানি এসে গেছে। যাই হোক, বাদ দিই সেসব কথা। খেলায় ফিরে আসি। খেলা শুরু হয়েছে। তামিমের দুর্দান্ত ঝড়ো ব্যাটিং। আমাদের পেছনে বসা কিছু তরুণের মন্তব্য শুনে মজা পাচ্ছি। তারা একাধারে খুবই উত্তেজিত। আমি এদের উত্তেজনায় যুক্ত হতে পারছি না, কারণ বল চোখে দেখছি না। বল কোন দিকে যাচ্ছে তাও বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে টিভি পর্দায় খেলা দেখা উচিত ছিল। মাঠে এসে ভুল করেছি। আমার সামনে সারা সারির একজোড়া তরুণ তরুণী আমাকে খেলায় মন দিতে ইচ্ছে না। তারা হয় নতুন বিয়ে করেছে কিংবা প্রেমিক প্রেমিকা। তারা সারাক্ষণই একে অন্যের ছবি তুলছে, একজন অন্যজনের গায়ে পড়ে যাচ্ছে, একই সঙ্গে পায়ের খেলাও খেলছে। আমার ঠিক পাশে এক ভদ্রলোক বসেছেন। তিনি সারাক্ষণই উচ্চস্বরে মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে চলেছেন। খেলা কি হচ্ছে বা না হচ্ছে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কে? শামসু? আমি তো মাঠে খেলা দেখছি। ফজলু কই? তারে টেলিফোনে দে। ফজলুকে বলো আমারে যেন কল দেয়। রং মিস্ত্রি পাইছো? আচ্ছা, আমি পাত্তা লাগাইতেছি। খেলা এগুচ্ছে। মোবাইলওয়ালা রং মিস্ত্রির অনুসন্ধানে ব্যস্ত আছেন। খাদক প্রজাতির একজনকে দেখলাম। খেলা শুরু থেকেই তিনি খাবার স্টল থেকে একের পর এক খাবার নিয়ে আসছেন। শেষ হচ্ছে, আবার আনছেন। খাদ্য গ্রহণ চলছেই। আবহ সঙ্গীতের মতো মুরগির হাড় চিবানোর শব্দও আসছে। পুলিশ বাহিনীর কিছু সদস্যকে দেখলাম, খুব মায়া লাগলো। তাদের ডিউটি পড়েছে বক্সের দর্শকদের দিকে তাকিয়ে থাকার। চমৎকার খেলা হচ্ছে। বেচারারা উপস্থিত থেকেও খেলা দেখতে পারছেন না। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে উল্লসিত দর্শকদের মুখের দিকে।
উল্লাসের কারণ জানার অধিকার তাদের নেই? উল্লাসে বাধা পড়ল। ইমরুল কায়েস আউট। বাংলাদেশের টিমের ডমিনো এফেক্ট পড়ল। একা কেউ আউট হয় না, দলবল নিয়েই হয়। দেখতে দেখতে 4 ব্যাটসম্যান শেষ। সাকিবের আউটে মাঠে নেমে এলো কবরের নিস্তব্ধতা। শেষ ভরসা এখন আশরাফুল। 7 নম্বরে নেমে এসে সবাইকে চমকাবে, এই আমাদের বিশ্বাস। মাঠে আশরাফুল ঢোকা মাত্রই আমরা হাততালি দিলাম। আমাদের মধ্যে স্বস্তির ভাব ফিরে এলো। হায় খোদা, এ তো দেখি পুরনো আশরাফুল, 1 রান করেই আউট। ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে করতে হাসি মুখে মাঠ থেকে বিদায়। আশরাফুল আউট হওয়ার পরে আমি উঠে দাঁড়ালাম। শাওনও উঠে দাঁড়ালো। দুঃখিত গলায় বলল, মাঠে বসে বাংলাদেশের বিজয় দেখবো বলে তোমাকে নিয়ে এসেছি, এমন অবস্থা হবে কে জানতো। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের খবর রাস্তায় দাঁড়ানো মানুষদের কাছে পৌঁছে গেছে। তাদের হতাশায় ম্রিয়মান মুখ দেখে দেখে ফিরছি। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরের ম্যাচে আমরা অবশ্যই জিতবো, এরকম বলে শাওন আমাকে আশ্বাসও দিচ্ছে। এত মানুষের ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না। কিন্তু একই কাণ্ড, এই খেলায় শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। অভিমান করে মাঠ ছেড়ে চলে আসায় আসল খেলাটা দেখা হলো না। আফসোস, এবং আফসোসই রয়ে গেল শুধুমাত্র। সম্প্রতি আমার উপর দায়িত্ব পড়েছে একটি ভৌতিক গল্পকে কাটাছেঁড়া করার। আমি যে খুব আগ্রহের সঙ্গে দায়িত্ব নিয়েছি তা না। গল্প থাকবে গল্পের মতো, তাকে কাটাছেঁড়া করা হবে কেন? একজন মানুষের জীবনে নানান ধরনের অভিজ্ঞতা ঘটে। অভিজ্ঞতাগুলো তার ব্যক্তিগত গল্প। এইসব গল্পের কিছু থাকে অতি প্রকৃত বা ভৌতিক। এই গল্পগুলো সে গভীর মমতায় লালন করে। বৃদ্ধ বয়সে নাতি নাতনিদের নিয়ে অভিজ্ঞতার গল্প বলতে বলতে নিজেই রোমাঞ্চিত হন। নাতি নাতনিরা অবাক হয়ে বলেন, সত্যি এমন ঘটেছিল? সাধারণত এ ধরনের গল্পে পালকযুক্ত হতে হতে মূল গল্পই হারিয়ে যায়। গল্পে আছে, এক মহিলার এক ছেলের জন্ম দিয়েছে, গায়ের রং কালো। ধাত্রী তার বাড়ি ফিরে গল্প করল, অমুক মহিলার এক ছেলে হয়েছে, গায়ের রং কাকের মতো কালো। লোকমুখে গল্প ছড়াতে লাগলো। শেষ গল্প হচ্ছে, এক মহিলা একটা কাকের জন্ম দিয়েছে, কাকটা কা কা করছে, তবে ফাঁকে ফাঁকে মাও ডাকছে। জটিল ভৌতিক অভিজ্ঞতায় প্রায় সবসময় প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় না। যিনি গল্পটি বলছেন তার আত্মীয়ের অভিজ্ঞতা। সেই আত্মীয় আবার জীবনে কখনো মিথ্যা বলেন না। তাই যখন আমার বয়স কম ছিল তখন বেশ কয়েকবার গল্পের পেছনে দৌড়িয়েছি। বরিশাল বিএম কলেজে কেমিস্ট্রির এমএসসি পরীক্ষার এক্সটার্নাল হিসেবে একবার গিয়েছি। সেখানে শুনলাম মাইল 3 দূরে একটা ভাঙা রহস্যময় কুয়া আছে। কুয়ার পানির দিকে তাকিয়ে প্রশ্ন করলে পানি হঠাৎ খলবল করে উঠে এবং প্রশ্নের উত্তর দেয়। পরীক্ষার ভাইবা শেষ করে নৌকা নিয়ে আমি অদ্ভুত কুয়া দেখতে গেলাম। বরিশালের সরু খালবিলে নৌকা নিয়ে যাওয়া এক ধরনের দিকদারি। জোয়ার ভাটা দেখে নৌকা ছাড়তে হয়। 3 মাইল যেতেই আমার সন্ধ্যা পার হয়ে গেল। ফলাফল শূন্য। কুয়োতে মুখ রেখে অনেকক্ষণ হ্যালো হ্যালো তুমি কে কথা বলো টাইপ অনেক কিছুই জিজ্ঞাসা করলাম। কুয়া বা কুয়ার পানি কোনো জবাবই দিল না। যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি বললেন, আজকের ঘটনা বুঝলাম না, মনে হয় আপনারা ভয় খাইছে। কুয়া কেন আমাকে ভয় খাইছে কে আর বলবে। পরীক্ষা নিতে একবার গেলাম পটুয়াখালী সরকারি কলেজে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক হয়েছি। গা থেকে ছাত্রের গন্ধ যায়নি। সিনিয়র শিক্ষকরা এত দূরে পরীক্ষা নিতে আসতে চান না বলেই আমাকে পাঠানো। কলেজ কম্পাউন্ডের একটা ঘরে আমার থাকার জায়গা, আমার জন্য আলাদা বাবুর্চি। এই বাবুর্চি মনে হয় লবণ ছাড়া রান্নার কোর্স নিয়েছে। কোনো খাবারে লবণ হয় না, তবে সে লবণের অভাব পুষিয়ে দিতে ভূতের গল্প করে। তাদের বাড়িতে একটি পোষা ভূত আছে। এই ভূতকে যদি বলা হয় চাপকল টিপে পানি বের করতে, সে নাকি বাধ্য ছেলের মতো চাপকল টিপে পানি বের করে, ঘর ঝাড় দেয়, চাপকল ওঠানামা করে, কল চাপতে কাউকে দেখা যায় না। বাবুর্চি বলল, স্যার কষ্ট করে যদি আমার বাড়িতে পায়ের ধুলা দেন তাহলে আপনাকে ভূতের খেলা দেখাই দিতাম, যেতে হবে রা স্যার। আচ্ছা তাহলে চলো একদিন। না না স্যার, যেতে হইলে রাতে যেতে হবে। রাতেই গেলাম। ভূতের চাপকলে পানি তোলা, উঠান ঝাড় দেওয়া, কিছুই দেখলাম না। বাবুর্চি বলল, আপনি অপরিচিত তো, আপনারা দেখা শরম পাইছে, সামনে আসতেছে না। বাবুর্চি তার বাড়িতে খাবার আয়োজন করে রেখেছিল। প্রতিটা আইটেমের লবণ ঠিক ছিল, খেতেও হয়েছিল অসাধারণ। তার বাড়িতে খাওয়া তপসে মাছের স্বাদ এখনো মুখে লেগে আছে। আরেকটা বিষয় বলি,
ধানমন্ডির ফ্ল্যাটে কেউ কেউ সরাসরি আমাকে ভূত বা জিন দেখাতে আসেন। একজন এসেছিলেন কক্সবাজার কিংবা চৌহাজুরি থেকে। তিনি নিজে একজন কবি এবং ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি বললেন, স্যার, আমি জিন দেখাতে পারবো না। চর্মচক্ষে তাদের দেখা যায় না। যারা বলে জিন দেখাবে তারা মিথ্যা কথা বলে। তবে আমি জিনের মাধ্যমে খাবার এনে খাওয়াবো। আপনি কি খেতে চান বলুন? মুরগির রোস্ট। জিন জাতি ঝাল জাতীয় খাবার আনে না। মিষ্টি জাতীয় কোনো নাম বলুন। বগুড়ার মিষ্টি দই। শুকনা খাবারের নাম বলতে হবে। ভেজা খাবার এরা আনে না। লাড্ডু খেতে পারি? লাড্ডু কি আনতে পারবে? অবশ্যই পারবে। বাতি নিভিয়ে ঘর অন্ধকার করতে বলুন। জিনরা আলোতে আসে না। বাতি নিভিয়ে ঘর অন্ধকার করা হলো। লাড্ডুর জন্য অপেক্ষা করতে করতে আধ ঘন্টা পার হলো। লাড্ডু পাওয়া গেল না। ভদ্রলোক বললেন, জিন আসতে চাচ্ছে না। গায়ক এসআই টুটুল একবার কুষ্টিয়া থেকে দুজন জিন সাধক নিয়ে এলো। এরা নাকি সুপার জেনুইন, মুহূর্তের মধ্যে জিন হাজির করবে। জিন আমাদের প্রশ্নের উত্তর দেবে। কিন্তু জিন এলো না। প্রশ্নের উত্তর অনেক পরের ব্যাপার। দুই জিন সাধক টুটুলকে বলল, স্যারের সঙ্গে এক কঠিন জিন থাকে, ওই জিনকে দেখে ভয় পেয়ে তাদের জিন আসেনি। আমাকে বাদ দিয়ে আসর বসালেই নাকি জিন আসবে। আমি তাতেই রাজি হয়েছি। টুটুল ইউরোপ আমেরিকা করে বেড়াচ্ছে বলে আসর বসানোর সময় বের করতে পারছে না। ছোটবেলায় যেসব ভূতের গল্প শুনতাম এখন আর শুনি না। আমার মা আপন চাচির মুখে শুনেছি, জন্মের পর পর জিন বা ভূত তাকে নিয়ে উঁচু তাল গাছের মাথায় রেখে দিয়েছিল। সারা গ্রামের মানুষ মশাল লণ্ঠন জেলে তাল গাছ ঘিরেছে। গাছে মই লাগিয়ে শিশুকে নামিয়ে এনেছে। আমার মা বললেন ঘটনা নাকি সত্য। তিনি ছোটবেলা থেকেই শুনছেন। মৃতহারা বানর মানব সন্তান চুরি করে গাছে নিয়ে যায়, এমন কিছু কি ঘটেছে? গ্রামাঞ্চলে জিন বা ভূত তাড়ানোর ওঝাদের একসময় ভালো প্রভাব প্রতিপত্তি ছিল। এই শ্রেণী এখন মনে হয় উঠে গেছে। গতবার গ্রামে গিয়ে ওঝার সন্ধান করলাম। ওঝাদের কাছ থেকে কিছু মন্ত্র লিখে নেব, গল্প উপন্যাস লেখায় কাজে দেবে। জিন ভূতের একজন ওঝাকে পাওয়া গেল। সে তার পুরনো পেশা ছেড়ে দিয়ে রুয়াইল বাজারে পান খাওয়ার ঝিনুকের চুন বিক্রি করে। তাকে খবর দিয়ে আনা হলো। সে দুঃখের সঙ্গে বলল, পল্লী বিদ্যুতের কারণে জিন ভূত নাই বললেই হয়। সেই কারণে সে ওঝাগিরি ছেড়ে দিয়েছে। জিন ভূত তার আবার কিছু মন্ত্র তার কাছ থেকে আদায় করার চেষ্টা করলাম। সে মন্ত্র জানাতে রাজি হলো না। সম্ভবত তার কাছে কোনো মন্ত্রই নেই। আমার শৈশবের কিছু অংশ কেটেছে নানার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। সেখানে ভূতের আছর হয় এবং ওঝা দিয়ে ভূত তাড়ানো দেখেছি। বেশিরভাগ সময় আছর হতো যুবতী মেয়েদের উপর। ওঝা এসে মন্ত্রতন্ত্র পাঠ করার পর আছর হওয়া কন্যা যে কাজটি প্রথম করত তা হলো টেনে টুনে শাড়ি খুলে ফেলা। ঘটনা দেখে বয়স্করা নিশ্চয়ই মজা পেতেন। আমার কাছে দৃশ্যটা ছিল ভীতিকর। ওঝার সঙ্গে কথোপকথন হতো। মেয়েটি বিকৃত গলায় কথা বলতো, ওই তুই কে? উত্তর আসতো, আমি অমুক। একটা নাম বলতো, পুরুষের নাম। একে ধরেছিস কেন? সে সিনান করে আমার গায়ের উপর দিয়ে হাইটে গেছে, এই জন্যে ধরছি। ওঝা তখন মন্ত্র শুরু করতেন। মন্ত্রের সবটাই অশ্লীলতম বাক্যে ভর্তি। মন্ত্রপাঠ এবং সরিষার দানা ছুঁড়ে মারার পর ভূত চলে যেত। মেয়েটা তখন পরনের খুলে ফেলা শাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরে কুকুরের মতো চার পায়ে দ্রুত ঘরের দিকে যেত। বেশিরভাগ সময় দরজার চৌকাঠে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেত। পুরো বিষয়টা অবধিমতি যৌন কামনার প্রকাশ ছাড়া কিছুই না। গায়ের কাপড় খুলে ফেলা, আগ্রহ নিয়ে ওঝার অশ্লীল কথাবার্তা শোনার অন্য কারণ নেই। গায়ের কাপড় খুলে ফেলার বিষয়টি এত নিয়মিত ঘটত যে ময়মনসিংহের গ্রামের বাগধারায় বিষয়টি উঠে এসেছে। উদাহরণ, জ্বর হয়ে বউ ন্যাংটো হইল, সেই থেকে বউয়ের অভ্যাস হইল। এই বাগধারার অর্থ একবার প্রবল জ্বরের ঘোরে নতুন বউ গায়ের কাপড় খুলে ফেলে দিল। কেউ তাকে কিছু না বলায় সে লাই পেয়ে গেছে। এখন অকারণেই সে গায়ের কাপড় খোলে। আগেই বলেছি, সবার জীবনে কিছু ভৌতিক অভিজ্ঞতা ঘটে। আমার জীবনেও বেশ কয়েকবার ঘটেছে। আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সববারই যে পেরেছি তা না। কোনো কোনো ক্ষেত্রে যুক্তি পরাস্ত হয়েছে। যুক্তির পরাজয় আমার পক্ষে মানা কঠিন, কারণ আমার মধ্যে মিসির আলী বাস করেন। তিনি মনে করেন যুক্তির বাইরে কিছুই নেই। নুহাসপল্লীর একটা ভৌতিক অভিজ্ঞতা বলি। সন্ধ্যা মিলিয়েছে। আমি একা নুহাসপল্লীর দিঘির দিকে যাচ্ছি। ঔষধি বাগানের কাছাকাছি এসে মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। অনুসরণকারীর পায়ের নুপুর,
নূপুরের শব্দ করে করে সে আসছে। আমি দাঁড়িয়ে পড়লে নূপুরের শব্দ বন্ধ, হাঁটা শুরু করলেই নূপুরের শব্দ। 3 বার পরীক্ষা করলাম, 3 বারই এই ঘটনা। সত্যি বলতে আতঙ্কে শরীর জমে যাওয়ার মতো অবস্থা। ঠান্ডা মাথায় চিন্তা করব তাও পারছি না। মস্তিষ্ক তখন উত্তপ্ত। চিৎকার করে কাউকে ডাকবো নাকি দৌড়ে পালাবো? দোটানো অবস্থায় নিজে নিজে রহস্যভেদ করলাম। আমার প্যান্টের বেল্টটা ঠিক মতো লাগানো হয়নি। বেল্টের ধাতব আংটা ঝুলছে। যখনই হাঁটছি তখনই সেই আংটা শরীরের সঙ্গে বাড়ি খেয়ে ঝুনঝুন শব্দ তুলছে। তাতেই মনে হচ্ছে নূপুর পায়ে কেউ একজন আমাকে অনুসরণ করছে। তবলার ঠুকঠাক অনেক হয়েছে, এখন মূল গল্পে ফিরে যাই। একটি ভূতের গল্পের পোস্টমর্টেম করি। প্রস্তাবনা। মাসুদ আখন্দ তার বাবা মার সঙ্গে সুইডেনে থাকত। এখন সে বাংলাদেশে এসে ফিল্ম মেকিং জাতীয় কাজকর্ম করে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছে। তার বাবা মা থাকেন সুইডেনে। আমি ইউরোপে বেড়াতে গেলে মাসুদের বাবা মা দুজনের সঙ্গেই পরিচয় হয়েছিল। দুজনই নিতান্তই ভালো মানুষ। তাদের একটাই কষ্ট, নিজ দেশ ফেলে অন্যের দেশে বাস করতে হচ্ছে। সম্প্রতি মাসুদের বাবা মারা গেছেন, তার মা এসেছেন বাংলাদেশে। এই মহিলার শৈশব জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। তার ধারণা এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, একমাত্র মিসির আলী ব্যাখ্যা দিতে পারেন। তিনি মিসির আলীর বিকল্প হিসেবে তার ছেলেকে পাঠালেন আমার কাছে। আমি যদি ব্যাখ্যা দিতে পারি। মূল গল্প। মাসুদের মার কথা বলছি। মেয়েটির বয়স 7 কিংবা 8। তার নানার বাড়িতে কি একটা উৎসব। সে একদিনের জন্য নানার বাড়িতে যাবে। নানার বাড়ি খুব যে দূরে তা না, হাঁটা পথে 2 ঘন্টার মতো লাগে। ঠিক হয়েছে মেয়েটাকে তার বাড়ির কামলা ভোরবেলা নিয়ে যাবে, আবার ওই দিনই ফেরত নিয়ে আসবে। কামলার নাম ঠাকুর। নাম ঠাকুর হলেও সে মুসলমান। মেয়েটির বাড়ি থেকে খানিকটা দূরে ঘর তুলে স্ত্রীকে নিয়ে থাকে। তাদের কোনো সন্তানাদি নেই। ঠাকুর এই মেয়েটিকে নিজের মেয়ের মতোই স্নেহ করে। যেদিন উৎসবে যাওয়ার কথা সেদিন ঠাকুর অন্ধকার থাকতে থাকতে চলে এলো। সেই সময় ঘড়ি দেখার চল ছিল না, কারো বাড়িতে ঘড়ি থাকতো না। পারিপার্শ্বিক অবস্থা থেকে সময় আঁচ করার চেষ্টা করা হতো। ঠাকুর যে গভীর রাতে এসেছে তা কেউ বুঝতে পারল না। মেয়েটা ঠাকুরের সঙ্গে রওনা হলো। ঠাকুর প্রায় দৌড়ে যাচ্ছে। মেয়েটা যতই বলে চাচা আস্তে হাঁটেন, ততই ঠাকুর দ্রুত পা ফেলে। একসময় ঠাকুর মেয়েটিকে নিয়ে তার নানার বাড়িতে উপস্থিত হলো। বাড়ির সবাই ঘুমাচ্ছে, তাদের ডেকে তোলা হলো। মেয়ের বাসা গভীর রাতে মেয়েটিকে নিয়ে আসার জন্য ঠাকুরকে অনেক গালাগালি করলেন। ঠাকুর মাথা নিচু করে গালি শুনল, তারপর অভিমান করে একা ফিরে গেল। যাওয়ার সময় কারো কাছ থেকে বিদায়ও নিল না। গল্পের অতিপ্রাকৃত বা ভৌতিক অংশ হচ্ছে পরদিন ঠাকুরকে ডেকে পাঠানো হলো কৈফিয়ত তলবের জন্য। কেন সে কাউকে কিছু না জানিয়ে মেয়েটাকে রেখেই চলে গেছে? গভীর রাতে বাচ্চা একটা মেয়েকে নিয়ে কেনই বা সে রওনা হলো? গল্পের ভৌতিক অংশ হলো গত 3 রাত ধরে ঠাকুর জ্বরে অচেতন। বিছানা থেকে নামার অবস্থা তার নেই। তার স্ত্রী জানালো গত 3 দিন ধরে সে তার স্বামীর পাশে। মানুষটা এখন যায় তখন যায় অবস্থা। ঠাকুর চি চি করে বলল, আম্মারে নিয়ে আমি কোনোখানে যাই নাই, আমি ঘাড় ফিরাইতে পারি না এমন অবস্থা। তাহলে বাচ্চা মেয়েটিকে কে নিয়ে গেছে? ভূত নাকি জিন? গল্পের পোস্টমর্টেম। জিন ভূতের কোনো দায়িত্ব পড়েনি মেয়েটিকে নানার বাড়ি পৌঁছে দেয়ার, কাজেই জিন ভূত বাদ। ঠাকুর মেয়েটিকে পৌঁছে দিয়েছে, এটা সবাই দেখেছে। মেয়েটি তার নানার বাড়ির লোকজন ঠাকুরকে দেখেছে। ঠাকুর জ্বরে 3 দিন ধরে অচেতন বা প্রায় অচেতন, এটাও সত্যি। এখানে মিথ্যা ভাষণের প্রয়োজন নেই। তাহলে মেয়েটিকে কে নিয়েছে? আমার ব্যাখ্যা, ঠাকুরই নিয়ে গেছে। সে গভীর রাতে ঘোরের মধ্যে বের হয়েছে, স্লিপ ওয়াকিং এর মতো। তার মাথায় আছে বাচ্চা মেয়েটিকে পৌঁছে দিতে হবে। সে ঘোরের মধ্যেই বের হয়েছে। ঘোরের মধ্যে মেয়েটিকে পৌঁছে দিয়ে আবার বিছানায় এসে শুয়েছে। প্রশ্ন আসতে পারে এই সময় তার স্ত্রী কোথায় ছিল? স্ত্রী ঘুমাচ্ছিল। রোগীর সেবা করতে গিয়ে সে ক্লান্ত এবং অঘুম। তার ঘুমিয়ে পড়াই স্বাভাবিক। দীর্ঘ সময় তার ঘুম ভাঙেনি, কারণ রোগীর পাশে শুয়ে আহ উহ করছে না। রোগী বাচ্চা মেয়েটিকে পৌঁছে দিতে গিয়েছিল। তাত্ত্বিক পদার্থবিদেরা ল্যাবরেটরিতে পরীক্ষা করার চেয়ে মনে মনে অর্থাৎ কল্পনায় পরীক্ষা করতে পছন্দ করেন। এই পরীক্ষাগুলোকে বলে থট এক্সপেরিমেন্ট। শ্রোডিঞ্জারের বিড়াল হলো চিন্তা পরীক্ষার সবচেয়ে ভালো উদাহরণ। আমরা আমজনতারা চিন্তা পরীক্ষা করতে পারি না, তবে মাইন্ড গেম বা চিন্তা খেলা খেলতে পারি। এই খেলা আমার বিশেষ পছন্দের। খেলার নমুনা দিচ্ছি।
একটি 8 বছরের বালকের সঙ্গে এই খেলা খেলছি। বালকটির নাম ধরা যাক শুভ্র। শুভ্রর এবং আমার কথোপকথন হচ্ছে। শুভ্র, কেমন আছো? ভালো আছি। তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? দুজনকেই সমান সমান। ভালো করে চিন্তা করে বলো, সমান সমান? হুম। আচ্ছা বেশ, এখন কল্পনা করো তুমি তোমার মা এবং বাবাকে নিয়ে নৌকায় করে যাচ্ছ। কল্পনা করছি। নৌকা শুধু তুমি আর তোমার বাবা মা, মাঝেও নেই। আচ্ছা, এই 3 জনের মধ্যে শুধু তুমি সাঁতার জানো, বাকি 2 জন সাঁতার জানে না, ওকে? জি ওকে। তুমি এতই ভালো সাঁতার জানো যে নৌকা ডুবে গেলে বাবা মা দুজনের একজনকে বাঁচাতে পারবে, বুঝেছো? বুঝেছি। এখন মনে করো নৌকা ডুবে গেল, তোমার বাবা মা দুজনেই ডুবে যাচ্ছেন। এখন বলো তুমি কাকে বাঁচাবে, বাবাকে না মাকে? দুজনকেই বাঁচাবো। তোমাকে আগেই বলা হয়েছে তুমি শুধু একজনকে বাঁচাতে পারবে। বেশিরভাগ শিশু এই পর্যায়ে হতভম্ব হয়ে পড়ে, বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে, কারো কারো চোখেও পানি এসে যায়। মনের ওপর চাপ তৈরির এই কঠিন খেলা এখন আমি আর খেলি না। কারণটা বলি। এক বালিকা মাইন্ড গেমের এই পর্যায়ে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি মাকে বাঁচাবো আর আল্লাহ বাবাকে বাঁচাবে। তখনই ঠিক করেছে এই নিষ্ঠুর খেলা শিশুদের সঙ্গে আর খেলবো না। আমার এই মাইন্ড গেমের ফলাফল বলি। 100 ভাগ শিশুই বলেছে তারা মাকে বাঁচাবে। হঠাৎ হঠাৎ 1-8 জন পাওয়া যায় যারা বাবাকে বাঁচাতে চায়। ঔপন্যাসিক ইবনাদুল হক মিলনের ছোট মেয়ে, লেখা তাদের একজন। আমি তাকে বললাম, বাবাকে বাঁচাতে চাও কেন? সে বলল, বাবা লেখক তো, এই জন্য বাবাকে বাঁচাবো। জিজ্ঞাসা করলাম, তোমার বাবা লেখক না হলে মাকে বাঁচাতে? অবশ্যই। মিলন কন্যার কথাবার্তায় আমি খানিকটা আশ্বস্ত বোধ করলাম। লেখক হওয়ার কারণে আমার শিশুপুত্র হয়তো আমাকে বাঁচানোর চেষ্টা করবে। বাস্তবে দেখা গেল সেই কুড়ে বালি না, একেবারে কঙ্কর। পুত্র নিশাদ সব খেলাধুলা আমার সঙ্গে। আমি তার টম এন্ড জেরি কার্টুন দেখার সাথী, ছবি আঁকার সাথী। সে যখন ঘরের দেয়ালে ছবি আঁকে তখন তার মা তাকে কঠিন শাসন করে। শুধু আমি বলি ছবি সুন্দর হয়েছে। বিশেষ করে রাক্ষসের ছবিটা তো অসাধারণ। এত কিছুর পরও নিশাদের মাথায় তার মা ছাড়া কিছুই নেই। প্লেনে করে দেশের বাইরে যাচ্ছি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিমান খুব বাম্প করছে। আতঙ্কিত নিশাদ বলল, বাবা তুমি মাকে বাঁচাও। আমি বললাম, তোমাকে বা নিনিতকে বাঁচাতে হবে না? না, আগে মাকে বাঁচাও। লস অ্যাঞ্জেলস ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছি। ওদের জন্য একটা রাইড নিয়েছি। এই রাইডে 3Dর কিছু কাজ আছে। যাত্রার এক পর্যায়ে প্রকাণ্ড এক গরিলার দেখা পাওয়া যাবে। 3Dর কল্যাণে গরিলাকে মনে হবে জীবন্ত। যাত্রা শুরু হলো। এক পর্যায়ে সত্যি সত্যি ভয়ঙ্কর এক গরিলার দেখা পাওয়া গেল। ভালো মতোই জানি পুরো বিষয়টা 3D ক্যামেরার কারসাজি। তারপরও আমাদের কলিজা শুকিয়ে গেল। নিশাদ ক্রমাগত চেঁচাতে লাগলো, বাবা আমার মাকে বাঁচাও, বাবা মাকে বাঁচাও। পৃথিবীর সব শিশু তাদের মাকে বাঁচাতে চায়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই হাদিস কথা সবসময় বলা হয়ে থাকে। তারপরও মা কি করে শিশু সন্তানকে হত্যা করে? পত্রিকায় পড়লাম এক মা তার 2 শিশু সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে চলন্ত ট্রেনের সামনে পড়েছেন। এই মহিলা নিচে ঝাঁপ দিতে চাইলে ঝাঁপ দিতে পারতেন, অবোধ সন্তানদের সঙ্গে নিয়ে কেন? স্বামীর সঙ্গে রাগ করে স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য এক মা সন্তান হত্যা করলেন। এই মা কেমন মা? আমেরিকার এক তরুণী মা তার 9 মাস বয়সী সন্তানকে মাইক্রোওয়েভ চুলায় ঢুকিয়ে চুলা চালু করে হত্যা করলেন। হত্যাকাণ্ডে আধুনিক প্রযুক্তির ব্যবহার। কি ভয়ানক! বিড়ালকে নিজের সন্তান হত্যা করে খেয়ে ফেলতে আমি দেখেছি। বাঘও নাকি এরকম করে। আমরা কি বিড়াল এবং বাঘের উপরে উঠতে পারিনি? এখনো পশু হয়েই আছি।